আজকে সকাল থেকে সূর্য মামা যেভাবে উঁকি দিচ্ছে আমি নিশ্চিত আজকে আমার পটকা ফুটবে। এখানে সব মিলায় প্রায় 4000-এরও বেশি যৌনকর্মী তার নিজের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে। পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ, 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় আজ আমার গন্তব্য রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। 1984 সালের 1 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। 1870 সালে গড়াই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হলে 1871 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ববঙ্গ অংশে রেলপথ কলকাতা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত প্রসারিত হয়। ঢাকা সহ বর্তমান বাংলাদেশের পূর্ব অংশে সহজে যাতায়াতের অবধারিত একটি স্থান হওয়ায় একে বাংলার দ্বারপ্রান্ত নামে অভিহিত করা হতো। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদীর ওপারে পাবনা জেলা, পূর্বে পদ্মা নদীর ওপারে মানিকগঞ্জ জেলা, দক্ষিণে ফরিদপুর মাগুরা ও ঝিনাইদহ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত। রাজবাড়ী জেলায় আজ আমরা দেখব বাংলাদেশের বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়ার বাসস্থান এবং কথা হবে তার সাথে। আরও দেখব দৌলতদিয়া লঞ্চঘাট এবং যৌনপল্লী। যাব মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্র এবং সবশেষে টেস্ট করব রাজবাড়ী জেলার বিখ্যাত ক্ষীর চমচম। তাই আর দেরি কেন, চলুন নেমে পড়ি পুরো রাজবাড়ী জেলাটিকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি। শূন্য পকেটে মাগুরা জেলায় ছিলাম, এখন আপনার রাজবাড়ী জেলায় যেতে যাচ্ছি। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ রাজশাহী থেকে 64 জেলায় আমাকে কোনোভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে রাজবাড়ী পর্যন্ত? খাওয়াটা কি ফিলে চলে? খাওয়াটা ওইভাবে আল্লাহ খাইয়ে দেয়, ফ্রিতে দিয়ে দেয়। আমি ঘুরতে পারি। হ্যাঁ, ওটা আপনি 64 জেলায় যান, খাওয়া। ধন্যবাদ, ভালোবাসা রইল ভাইজান। আমি অবশেষে রাজবাড়ির বাস পেয়ে গেছি এবং আপাতত রাজবাড়ির বাসে উঠে বসছি এবং যাচ্ছি রাজবাড়ি। আসসালামু আলাইকুম স্যার। আমি মূলত শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি এবং গতকালকে ছিলাম মাগুরা জেলায়, আজকে আছি রাজবাড়ি জেলায়। সমগ্র বাংলাদেশ 64 জেলা ভ্রমণ করছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা। এটা আপনাদের 8ম জেলা, মানে 8 নম্বর জেলা। তো স্যার আমি একটু সাজেস্ট করবেন আমাকে যে রাত্রি যাপনের জন্য কোন হোটেলটা ভালো হবে আমার জন্য আশেপাশে? রাবিয়া কেমন হবে স্যার? জি স্যার, আমি গিয়ে দেখি রাবিয়াতে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। অবশেষে স্যারদের কাছ থেকে জানতে পারলাম যে হোটেল রাবিয়ায় নাকি ভালো হবে। এখন দেখা যাক, আমি ওখানে গিয়ে দেখি এবং চেষ্টা করি ওখানে কোনোভাবে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা হয় কিনা। এই হচ্ছে বিল্ডিং, হোটেল রাবিয়ার বিল্ডিং। আর আমার পিছনে যে মোড়, এটা হচ্ছে রাজবাড়ি বড়পুল মোড়। বড়পুল মোড়ের পাশেই যে হোটেল রাবিয়া রেস্ট হাউস। ক্যামেরা অন করে কি কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। আমি মূলত বাংলাদেশের 64 দিনে 64 জেলা ঘুরছি এবং আজকে আছি আপনাদের আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলায়। আমাকে কি মানে আমি এখানে আপনাদের যে বড়ফুল মোড় এখানে বললাম, জিজ্ঞাসা করলাম, আপনাদের হোটেলটা সাজেস্ট করলো। আমাকে কোনোভাবে রাত্রে ফ্রিতে থাকতে দেওয়ার কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? আমার পেজের নাম মাইন্ড ইট, আমি অবশ্যই দেখাই দেবো ভাই। যাক আলহামদুলিল্লাহ, এই রাজবাড়ী জেলায় এসে আমাকে হোটেল নিয়ে কোনো প্যারা খাইতে হয়নি। এখানে রাবিয়া রেস্ট হাউস, না বড়পুলের পাশে রাবিয়া রেস্ট হাউস, বড় বিল্ডিং, AKS বিল্ডিং। এখানে এসে আলহামদুলিল্লাহ ভাইকে বলা মাত্রই আমার কোনো প্রকার কোনো প্যারা ছাড়া, মানে এরকম সম্মানগুলো যদি পাই তাহলে পরে সারা বাংলাদেশ ঘুরতে আমার কোনো প্যারা খাইতে হবে না। যাক আলহামদুলিল্লাহ। আমি নিজে কল্পনা করতে পারিনি যে এই হোটেলে আমার ফ্রিতে থাকার কোনো ব্যবস্থা হবে এবং আমাকে রুম দেওয়া হয়েছে 314 নম্বর এবং আমি এখন যাচ্ছি আমার রুমে, 314 নম্বর রুমে। এই হচ্ছে আমার 314 নম্বর রুম এবং আমি অবশেষে রাজবাড়ী জেলার একটা রাজকীয় হোটেলে। রাজবাড়ির নামটা যেমন রাজ লাগে, এখানকার হোটেলটা আমার কাছে তেমন রাজ মনে হচ্ছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে
এই হোটেল আমার কাছে কতটা ভালো লেগেছে এবং কতটা ভিআইপি মনে হচ্ছে। আমি এখানে আছি, আমাকে কেমন জানি একটা ভিআইপি ফিল হচ্ছে। এবং এখানে একটি ডেস্ক, এখানে দিয়ে দেওয়া হয়েছে একটা নামাজ পড়ার জন্যে, এখানে যোগাযোগের জন্য টেলিফোন, এখানে এটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং এই হচ্ছে ওয়াশরুম, হ্যাঁ, কারণ ওয়াশরুম লাগবেই ভাই, ভোগেই নয় ত্যাগেই প্রকৃত সুখ। এটি হচ্ছে রাজবাড়ী জেলার বড়পুল মোড় এবং আমি এখন যাব আলিপুর ইউনিয়ন, সদর উপজেলার আলিপুর ইউনিয়ন, কল্যাণপুর। এবং এখান থেকে আমাকে একটি অটো ধরতে হবে। আসসালামু আলাইকুম, আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি এবং আজকে আছি আপনাদের এই রাজবাড়ী জেলায়। আমি আলিপুর ইউনিয়ন যাব, কল্যাণপুর যাবেন নাকি আলিপুর ইউনিয়নে যাবেন? কল্যাণপুর যাব। কল্যাণপুর গেলে পাশে যাচ্ছে। কোন পাশে? অটো আলাদিপুর কত যাবে? আলাদিপুর থেকে আবার ওখান থেকে যাওয়া যাবে না? যাবে। ওখান থেকে কল্যাণপুর যাওয়া যাবে না? তাহলে আর কি, আমি যাই। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। গ্রামের এই মেঠো পথ দিয়ে যাচ্ছি আর গান গাচ্ছি এবং আমার হাতে আছে গুটি কয়েক ফল। এখন আমি যাচ্ছি কোথায়? শুনলাম উনি নাকি একটু অসুস্থ, এই কারণে আমি কিছু ফল নিয়েছি। এখন জানি না উনি ফল খেতে পারবে কি না বা কতটুকু অসুস্থ, কিভাবে জীবন পার করছেন। দেন আমি গেলেই বুঝতে পারবো যে ওনার আসলে পরিস্থিতিটা কি। এবং আমি ওনার বাসায় যাচ্ছি এখন, এই গ্রামের এই মেঠো পথ ধরে। আসসালামু আলাইকুম। ওই সুফিয়ার বাসাটা কোনটা? কাঙ্গালিনী সুফিয়া যেটা বলছে, আরও সামনে। আসসালামু আলাইকুম চাচি, ওই কাঙ্গালিনী সুফিয়ার বাসাটা কোনটা? এইটা বাসায় নাই, কই গেছে? কখন গেছে? ইন্নালিল্লাহ, এটা হইল। অবশেষে আমি কাঙ্গালিনী সুফিয়ার বাসার সামনে। এটা সুফিয়া একাডেমি, এটা একটা রুম করে দেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে মূলত ওনার বাসা। কিন্তু আমার দুঃখের বিষয় বা আফসোসের বিষয়, উনি আপাতত বাড়িতে নাই। প্রচণ্ড পরিমাণে অসুস্থ, হাত ভেঙে গেছে এই জায়গা, এই জন্যে উনি চলে গেছেন ঢাকায়। আসলে কিছু করার নাই, আমি খুবই আশা নিয়ে এসেছিলাম এবং আমি বলে বোঝাতে পারবো না। আমার খুবই খারাপ লাগছে যে আমি কোনোভাবে যদি দেখাটা পাইতাম তাহলে আমার জন্য খুব ভালো হইতো। মানে খুব আশা করে এসেছিলাম যে ওনার দেখা পাবো, কিন্তু আসলে কোনোভাবেই ওনার দেখা পাইলাম না। ওনার বাসা থেকে আমাকে ঘুরে যাইতে হচ্ছে। চলেন আমরা যাই। পদ্মা নদী, আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম এবং ব্যস্ততম একটি নৌ যোগাযোগ কেন্দ্র, দৌলতদিয়া ঘাট। এটি হচ্ছে ঐতিহাসিক দৌলতদিয়া লঞ্চ ঘাট, যেখানে প্রতিদিন অনেক মানুষ এই লঞ্চে যাতায়াত করে, পানিপথে যাতায়াত করে। আমি এখন দাঁড়িয়ে আছি গোয়ালন্দ ঘাটের এখানে এবং এই গোয়ালন্দ ঘাটেই মূলত বাংলাদেশের তথা এশিয়া মহাদেশের সব থেকে বড় যৌনপল্লী অবস্থিত, নিষিদ্ধ পল্লী যেটাকে বলে। এটা আমাদের বাংলাদেশে অবস্থিত, ভাবা যায়। এখানে প্রায় এই দিক এবং মধ্যখানে রেল লাইন মধ্যখানে, এবং এই দিক দুই পারে এখানে সব মিলায় প্রায় 4000-এরও বেশি যৌনকর্মী তার নিজের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে। এখানে প্রায় 4000-এরও অধিক, এশিয়া মহাদেশের সব থেকে বড় এই যৌন কারখানা যেটাকে বলে আর কি সোজা বাংলায়। এবং এগুলো সবই, এবং এইটা হচ্ছে মূলত প্রধান গেট। এখানে ঢুকলেই আপনাকে অহরহ দেখতে পাবেন, ডাকবে, বলবে। এটা হচ্ছে তারই মেন গেট। এই জায়গার পরতে ঝামেলা। আমি 5টা মিনিট দাঁড়িয়েছিলাম, তাতে আমাকে বলছে কাজ থাকলে কিছু করেন, নইলে এখান থেকে ভাগেন। মানে এখানে থাকা যাবে না, যেটাকে বলা হয় নিষিদ্ধ পল্লী। আমি এখন এই যেখানে রিক্সাতে আছি অলরেডি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো আমি রীতিমতো ঘামতেছি, রোদে তো ঘামছি, এই কারণে আরও ঘামছি এবং আমার হাত পা পুরো কাঁপতেছে।
এটা আমার ফিলিংসটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা হচ্ছে সম্পূর্ণরূপে নিষিদ্ধ পল্লী। এই রেল লাইনের দুই ধারে যতগুলা আছে দোকান বলেন এইগুলো এবং প্রত্যেকটা লেখা আছে বোর্ডিং, এবং প্রত্যেকটা জায়গায় এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে বোর্ডিং, এবং এই বোর্ডিংগুলোতে এই মানুষ থাকে এবং সর্বোপরি এই অনৈতিক কার্যকলাপ সংগঠিত হয়। ছাড়িয়ে যাচ্ছি বাংলাদেশের যৌনপল্লী, নিষিদ্ধ পল্লী, যেটি এশিয়া মহাদেশের সব থেকে বড় অনৈতিক কার্যকলাপ হয় যৌনপল্লী, এবং এটি আমাদের বাংলাদেশে অবস্থিত। আমাদের লজ্জার বিষয়, এবং এটি আমি ছাড়িয়ে যাচ্ছি। এবং এখানে দাঁড়িয়ে আমি কোনো কথাও বলতে পারছিলাম না। এখানে দাঁড়িয়ে আমি মানে রীতিমতো কোনো কথাই বলা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে থাকলে ডিরেক্ট আমাকে এসে বলছে, আপনার কোনো কাজ থাকলে ভিতরে যান, ভিতরে গিয়ে কাজ সেরে আসেন, নতুবা এখান থেকে যান। মানে ওইখানে দাঁড়িয়ে থাকা একটা পাপ, যাওয়াই পাপ। এখানে আমি গিয়েছিলাম দেখার জন্যে, কিন্তু আমার ভিতরে যাওয়ার সাহস হয়নি। আমাকে অনেকেই বললো যে ভিতরে যান, কিন্তু মেইন যে জায়গা, ওই জায়গা আমার ভিতরে যাওয়া আমার পক্ষে পসিবল না। তাই আমি এই নিষিদ্ধ পল্লী ছেড়ে যাচ্ছি। লঞ্চঘাট যৌনপল্লী, নিষিদ্ধ যৌনপল্লী বাংলাদেশের একটা নিকৃষ্ট জায়গা। ওনার সাথে এই মামার সাথে আমি সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং ঘুরে আসলাম। সাথে ছিল আমার এই রিক্সাওয়ালা মামা। ঠিক আছে মামা, ভালো থাকবেন, দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। সোনাপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখি এখানে আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছে কিনা আল্লাহ। ইনশাল্লাহ এখানে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি। আজকে আছি আপনাদের রাজবাড়ী জেলায়। আমাকে কি কোনোভাবে খাওয়ানো যাবে? শিওর, থ্যাংক ইউ ভাই। আমার আজকে দুপুরের খাবার ডিম, পাতলা ডাল, 2 পিস লেবু, 2 পিস মরিচ, 1 পিস পেঁয়াজ। ঠিক আছে ভাইজান, কষ্ট দিলাম। অবশ্যই, ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি এবং আজকে আছি আপনাদের রাজবাড়ী জেলায়। আমাকে কি মুরগির ফার্ম পর্যন্ত কোনোভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? জি, আলহামদুলিল্লাহ। আমি মূলত রওনা দিয়েছি মীর মোশাররফ হোসেন এর স্মৃতিকেন্দ্র যাওয়ার উদ্দেশ্যে, এবং ইতিমধ্যে দেখা পেয়েছে 3 জন ভাইয়ের নাম ভাই, 3 জন ভাইয়ের বাসা নাকি ওইখানেই, এবং ওনাদের সাথে এখন আমি রওনা দিচ্ছি বিষাদ সিন্ধু উপন্যাসের জন্মদাতার স্মৃতিকেন্দ্র দেখার উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কি কালজয়ী ও মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধুর নাম শুনেছেন? জানেন ওনার রচয়িতাকে? হ্যাঁ, ওনার রচয়িতা মীর মোশাররফ হোসেন। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে। আজকে শনিবার এবং শুক্র শনিবার সাপ্তাহিক বন্ধ। এটা আমি টোটালেই জানি না। না জানার কারণে এতটা দূর থেকে, সেই রাজবাড়ী শহর থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। কিন্তু আমার কপাল খারাপ, আমি কাঙ্গালিনী সুফিয়ারও দেখা পাইলাম না, আমি এই মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রেও ঢুকতে পারলাম না। আজকে আমার কপালটাই খারাপ। আসসালামু আলাইকুম, আমি যেতে যাচ্ছি আপনাদের ওই যে নির্মলা মিষ্টান্ন ভাণ্ডার, ভাদু সাহার দোকান। নির্মল, হ্যাঁ, চিনেন ওটা? মিষ্টির দোকান, ক্ষীর চমচম পাওয়া যাবে আপনাদের বিখ্যাত। কত টাকা নেবেন? বলতে পারলাম না, চলেন না, আপনি ভাড়া কত টাকা নেবেন? চলেন। কি জানি ওনার নাম বললেন? নির্মল, হ্যাঁ, তারপর ভাদু সাহা না কি জানি, নির্মলা মিষ্টান্ন ভাণ্ডার ভাদু সাহা। এই রিক্সায় চড়ে কিন্তু খাইতে যেতে একটা কথা মনে পড়লো, ওই রসকদম, কি সাবিত্রী রসকদম। গত জেলায় এইরকমই সাবিত্রী রসকদম খাইতে গেছিলাম রিক্সায় চড়েই, কিন্তু পাইনি। এখন আজকে যে ভাগ্যে কি আছে, ক্ষীর চমচমটা পাওয়া যাবে কি না। ওইটাও একজন বিখ্যাত মানুষের ছিল, এটাও একজন বিখ্যাত মানুষ, ওইখানেই যাচ্ছি। এখন দেখা যাক কপালে কি লিখেছে আল্লাহ। অবশেষে আমি নির্মল মিষ্টান্ন ভাণ্ডার, প্রতিষ্ঠাতা নির্মল সাহা, ডাকনাম ভাদু সাহা। অনেক শুনেছি নাম, এখন নিজের টেস্ট করতে যাচ্ছি। আর এই রাজবাড়ী জেলায় এসেছি, কিন্তু এই মিষ্টি টেস্ট করব না, তা কি করে হয়। কিন্তু দোকানটা ওই যে সামনে পেয়েছি আমি, অবশেষে দোকান খোলা। ওই সাবিত্রী রসকদমের মতো এটা মিস হয়নি, এটা পেয়েছি খোলা দোকানটা।
এবং এটাই হচ্ছে, হ্যাঁ এটাই রাইট, নির্মল মিষ্টান্ন ভাণ্ডার এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি, 64তম মানে 64 জেলা, আর আজকে আছি আপনাদের 8 নম্বর জেলায়, রাজবাড়ী জেলায়। আপনাদের এই যে কি যেন একটা মিষ্টি বিখ্যাত ক্ষীর চমচম, এটার নাম শুনেছি, টেস্ট করতে আসলাম। আমাকে একটু ক্ষীর চমচম খাওয়াবেন। জি, এবং আমার চোখের সামনে চলে এসছে ক্ষীর চমচম, এবং এইটিকে আমি এখন আপাতত ট্রাই করে দেখব আসলে এটার স্বাদ কেমন। যা রটে কিছু হলেও তো বটে, যথেষ্ট পরিমাণে সুন্দর, যথেষ্ট পরিমাণে সুন্দর। প্রখর রোদে পুড়ে সারাদিন পুরো রাজবাড়ী জেলা ঘুরে অবশেষে আমি রাবিয়া রেস্ট হাউসে, আমার হোটেলে, এবং এখানে রাবিয়া স্পেশালাইজড হাসপাতাল রয়েছে। অ্যান্ড নাও অবশেষে আমি আমার রুমে, রাজাবাড়িতে রাজকীয় রুমে। সারাদিন রোদে পুড়ে মোর চেহারা কালা হয়ে যায়গা। তবে রাজবাড়ী জেলাটিকে আমি যেভাবে এক্সপ্লোর করতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেইভাবে এক্সপ্লোর করতে পেরেছি। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আগামীকাল যাচ্ছি ফরিদপুর জেলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।